আমরা এখন দ্বাদশ শ্রেণীর ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল অ্যান্ড ইন্টেন্সিটি চ্যাপ্টারে প্রথমেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সম্পর্কে দেখার চেষ্টা করব। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে বোঝায় যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে যদি একটি একক আধানকে রাখা যায় তাহলে তার উপরে যে পরিমাণ বল কাজ করে। ধরা যাক কিউ পরিমাণ আধানের উপরে বল হলো এফ, তাহলে একক আধানের উপরে বল হলো এফ বাই কিউ। এইবার প্রাবল্য যদি ই হয়, ই সমান লিমিট কিউ টেন্ডস টু জিরো এফ বাই কিউ। এখন প্রশ্ন আসবে যে এক্ষেত্রে কেন কিউ টেন্ডস টু জিরো? আসলে দেখো, এখানে একটা কিউ ওয়ান আধানের জন্য একটা ফিল্ড তৈরি হয়েছে এবং সেখানে প্রাবল্য মাপতে চাইছি। সেখানে স্মল কিউ আধান আছে, স্মল কিউ এর উপরে ফোর্স ধরো এফ, তাহলে প্রাবল্য হবে এফ বাই কিউ। কিন্তু আমরা বলছি কিউ এর মান কি হবে? টেন্ডস টু জিরো। কিউ এর মান টেন্ডস টু জিরো না হলে অসুবিধে কোথায়? এই কিউ আধানের জন্য কিন্তু ইন্ডাকশান ঘটবে। কিউ ধরো পজিটিভ চার্জ, সেই ইন্ডাকশানের জন্য কিন্তু নেগেটিভ আধান আবিষ্ট করবে কাছের প্রান্তে, দূরের প্রান্তে পজিটিভ আধান আবিষ্ট করবে। তার ফলে যে ফিল্ডটা আমরা মাপতে চাইছি সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিন্তু কিউ যদি ভেরি ভেরি স্মল হয়, কিউ টেন্ডস টু জিরো হয়, তাহলে তার এফেক্ট নেগলিজিবল হবে। তাই প্রাবল্যের সংজ্ঞার ক্ষেত্রে কিউ শুড বি টেন্ডস টু জিরো। এইবার হচ্ছে ভ্যালিডিটি অফ কুলম্বস ল ফর এক্সটেন্ডেড অবজেক্ট। দেখো, তোমরা যখন কুলম্বের সূত্র বলেছো তখন সেখানে বিন্দু আধানের কথা বলা হয়েছে এবং তাদের দূরত্ব কত ছিল? দূরত্ব ছিল আর। দুটোর আধান ছিল কিউ ওয়ান কিউ টু। সিজিএসে লিখেছিলাম এফ সমান সমান কত? কিউ ওয়ান কিউ টু বাই কে আর স্কোয়ার। এটা লেখা হয়েছিল। এসআই আমরা লিখেছিলাম এফ সমান সমান কত? কিউ ওয়ান কিউ টু বাই ফোর পাই ইপসিলন জিরো ইন্টু ইপসিলন আর ইন্টু আর স্কোয়ার। কিন্তু দেখো, এটা যখন এক্সটেন্ডেড অবজেক্ট হবে তখন আমাদের কি হতে হবে? যে বস্তুগুলোর যে আকার, ডাইমেনশন, দ্যাট শুড বি মাচ মাচ লেস দ্যান আর। সেই ক্ষেত্রে আমরা পয়েন্ট আধান ধরে কুলম্বের সূত্র কিন্তু অ্যাপ্লাই করতে পারবো, অন্যথায় আমাদের কিন্তু কুলম্বের সূত্র অ্যাপ্লাই করার ক্ষেত্রে সমস্যা হবে। এইবার দেখো, একটা ফিল্ড আছে ই, ফিল্ড আছে ই, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোনো বিন্দুতে ই, সেখানে কিউ আধান রাখলে তার উপরে বল কাজ করবে কত? কিউ ই। ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। এই ফোর্সটা কোন দিকে? কিউ যদি দেখো পজিটিভ চার্জ হয় তাহলে ফোর্স উইল এক্সার্ট ইন দ্য ডাইরেকশন অফ দ্য ফিল্ড। ফিল্ডের দিক বরাবর ফোর্স কাজ করবে। তাহলে পজিটিভ চার্জের উপরে ফিল্ডের ডাইরেকশনে ফোর্স কাজ করবে এবং কিউ টাইমস ফোর্স। প্রাবল্য হলো একক আধানের উপর বল, সুতরাং কিউ আধানের উপরে বল কিউ ই। কিন্তু যদি একটা ইলেকট্রন থাকে, তার চার্জ তো আমরা জানি নেগেটিভ, তাহলে এফ ইকুয়ালস টু কিন্তু হয়ে যাবে মাইনাস ই ইন্টু ক্যাপিটাল ই। তার মানে ইলেকট্রনের উপরে ফোর্স কাজ করবে কোথায়? ফিল্ড যেদিকে তার বিপরীত দিকে। তাহলে একটা ফিল্ড যদি অ্যাপ্লাই করা হয় ইলেকট্রনের মোশনের দিকে, তাহলে তার বিপরীতে ফোর্স কাজ করবে। তার ফলে তার মোশনটা কিন্তু ডিসিলারেটেড মোশন হয়ে যাবে, অর্থাৎ মন্দনযুক্ত গতি কিন্তু আমরা সেক্ষেত্রে পাবো। নেক্সট হচ্ছে এক্স অক্ষ বরাবর আধানের ডিস্ট্রিবিউশন দেখানো হয়েছে। বলছে যে এক্স ইকুয়ালস টু জিরো বিন্দুতে তোমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। দেখো, এক্স ইকুয়ালস টু জিরো বিন্দুতে আমরা প্রাবল্য যখন বের করব তখন কীরকম হবে দেখো। দেখো, প্রথম আধান থেকে দূরত্ব কত? এক একক। আমরা সিজিএসে ক্যালকুলেট করছি এবং আমরা কে এর মান ওয়ান ধরে নিচ্ছি বায়ু মাধ্যমে আছে বলে। তাহলে ই ইকুয়ালস টু কত? প্রথম দেখো কিউ আধান আছে একক দূরত্বে, কিউ বাই ওয়ান স্কোয়ার, প্লাস তারপরে কিউ হবে কিউ বাই কত? 2 সেন্টিমিটার দূরত্বে, কিউ বাই টু স্কোয়ার। তারপরে কত হবে? কিউ বাই দেখো 4 সেন্টিমিটার দূরত্বে, 4 স্কোয়ার। তারপরে কত হবে? কিউ বাই 8 স্কোয়ার। তারপরে এইভাবে চলতে থাকবে। তাহলে দেখো, কিউ ইন্টু ওয়ান প্লাস 1/4 প্লাস কত? 1/16 প্লাস 1/64, এইভাবে চলতে থাকবে, প্লাস ডট ডট ডট। এটা কিন্তু দেখো ইনফাইনাইট একটা জিপি সিরিজ এবং যেখানে আর লেস দ্যান ওয়ান, তাহলে যোগফল হয় কত? এস এন সমান ফার্স্ট টার্ম এ বাই এস এন সমান ফার্স্ট টার্ম যদি এ হয় এ বাই ওয়ান মাইনাস আর। আর হলো কমন রেশিও, এখানে এ হলো ওয়ান এবং আর হলো 1/4, সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম, সেটাই কমন রেশিও দেয়। তাহলে কত হবে? এ হলো 1 বাই 1 মাইনাস আর, এস এন সমান এ বাই 1 মাইনাস আর হয়। তাহলে এখানে 1 মাইনাস 1/4 করলে পরে দাঁড়াচ্ছে 3/4, 4 কিউ বাই 3। এরপরে প্রশ্ন হচ্ছে যদি অল্টারনেট চার্জগুলো পজিটিভ নেগেটিভ হয় তাহলে কি হতো? ই সমান কিউ বাই ওয়ান স্কোয়ার, তারপরের টার্মটা কিউ বাই টু স্কোয়ার, তারপরের টার্মটা প্লাস কিউ বাই ফোর স্কোয়ার, তারপরের টার্মটা মাইনাস কিউ বাই এইট স্কোয়ার,
প্লাস ডট ডট, তাহলে বুঝতেই পারছো এইখানে কিন্তু অল্টারনেট টার্মগুলো নেগেটিভ হয়েছে। 1 - 1/4 প্লাস 1/16 -1/64 অ্যান্ড সো অন। তখন বুঝতে পারছো কমন রেশিও আর 1/4 নেই, -1/4। তাহলে কি হতো, কিউ ইন্টু ফার্স্ট টার্ম 1, তাহলে উপরে হলো 1 মাইনাস অফ -1/4, 1 + 1/4, তাহলে হতো গিয়ে তোমার 4Q/5। এবার বলছে মোট চার্জ কিউ আছে, তাকে দুটো ভাগে ভাগ করে দাও, ডিভাইড ইট ইন্টু 2 পার্টস, এবং তাদেরকে নির্দিষ্ট ব্যবধানে বসালে যদি ফোর্স ওদের মধ্যে যে কাজ করে, যে ফোর্স অফ রিপালসান, সেটা ম্যাক্সিমাম হওয়ার শর্ত বের করতে বলেছে। দেখো একটার চার্জ, তাহলে একটাকে স্মল কিউ দিলাম, আরেকটাই থাকলো ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ, তাহলে ফোর্স ইকুয়ালস টু স্মল কিউ ইন্টু ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ বাই r², কে r² করে দিলাম। এইবার দেখো উপর টার্মটাকে ভেঙে লিখে নিচ্ছি, স্মল কিউ ইন্টু ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ এর স্কোয়ার ডিভাইডেড বাই KR²। এইবার যখন তোমরা যেন ম্যাক্সিমাম বা মিনিমাম হলে কী হবে, ডিএফ ডি কিউ 0 বসাবো। দেখো এখানে অনেকগুলো কনস্ট্যান্ট আছে, ওটা কিন্তু আর দূরত্বে বসানো হয়েছে, আর কনস্ট্যান্ট। ক্যাপিটাল কিউ টোটাল চার্জ সেটাও কনস্ট্যান্ট, শুধু স্মল কিউটা ভ্যারিয়েবল। তাহলে 1/KR² নিচে লিখে নিলাম। উপরে দেখো স্মল কিউ ইন্টু ক্যাপিটাল কিউ কনস্ট্যান্ট থাকলো, স্মল কিউ এর তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন 1 মাইনাস স্মল কিউ স্কোয়ারের হলো 2Q। এবার দেখো ডিএফ ডি কিউ সমান যদি 0 হয়, তাহলে 0 সমান কিউ মাইনাস 2Q। অতএব কীভাবে ভাগ করলে তুমি স্মল কিউ সমান ক্যাপিটাল কিউ/2, তার মানে চার্জগুলোকে সমান সমানভাবে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে ওদের ফোর্স অফ রিপালসান ম্যাক্সিমাম হবে। কারণ আমরা যদি D2F DQ2 করি, তাহলে ওটা কিন্তু ন্যাচারালি ওই ভ্যালুর জন্য নেগেটিভ আপনা আপনি চলে আসছে। সুতরাং এখানে ফাংশনের ভ্যালুটা কিন্তু ম্যাক্সিমামই হবে, অর্থাৎ আর দূরত্বে কিউ/2 দুটো আধানকে বসালে তাদের ফোর্স অফ রিপালসান শুড বি ম্যাক্সিমাম দেয়ার। এইবারে আমরা আর একটা প্রাবল্যের অঙ্ক করি। একটা বর্গক্ষেত্র আছে, তার প্রত্যেকটা সাইড হলো এ, তার 4টে শীর্ষবিন্দুতে 4টে বিন্দু আধান আছে, 4টে ভার্টেক্সে। তারা হলো যথাক্রমে এতে -Q, বিতে +Q, সিতে +Q, এই ডিতে +Q, সিতেও +Q। এবার দেখো বিসি রেখার সাপেক্ষে ও বিন্দুতে কিন্তু প্রাবল্য বের করব। বিসি রেখার সাপেক্ষে এই পয়েন্ট ও হলো পয়েন্ট অফ সিমেট্রি। সুতরাং যেখানে প্রাবল্য বের করব সেখানে কিন্তু আমরা ধরে নিচ্ছি একক ধনাত্মক আধান আছে। তাহলে তার উপরে বলটা কত হবে, দেখো Q×1 বর্গক্ষেত্রের কিন্তু দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, কর্ণের দৈর্ঘ্য কত, A√2 কর্ণ বিসি সমান সমান আমরা কি লিখতে পারি, বিসি সমান সমান লিখতে পারি এডি সমান সমান কি লিখতে পারি, A√2। তাহলে অর্ধকর্ণ দৈর্ঘ্য OA সমান সমান কত, OB সমান OC সমান সমান OD সমান A/√2। দেখো তাহলে সি আর বি দুটোই সমান চার্জ, ও বিন্দু ঠিক মধ্যবিন্দু, তাহলে এদের জন্য যে বল কাজ করবে সমানে বিপরীত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। অন্য দুটোর জন্য ধরি, ও বিন্দুতে কিন্তু আমরা ধরছি পজিটিভ চার্জ আছে অ্যাকর্ডিং টু ডেফিনেশন। তাহলে এখানে কতটা হবে, Q×1/KR², K1 বায়ু মাধ্যমে। এটা ফোর্সটা কাজ করছে কোথায়, ডিও বরাবর, ডি এর আধানের জন্য। এবার এর আধানের জন্য কত হবে, এটাও কিন্তু অ্যাট্রাকটিভ ফোর্স, একই দিকে কাজ করছে, +Q×1/R² সমান সমান 2Q/R²। কোন দিকে, অ্যালং ডিও বা ওয়ে। এখানে প্রাবল্য হলো 2Q/R²। এখানে আমরা সিজিএসে কষেছি, বায়ু মাধ্যমের জন্য পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইলেকট্রিক কনস্ট্যান্টকে 1 ধরে নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে আর একটা অঙ্ক, সুতো দিয়ে কোনো একটা বিন্দু থেকে দুটো গোলককে ঝুলিয়ে দেওয়া হয়েছে, সদৃশ গোলক। তারা ইকুইলিব্রিয়াম অবস্থায় পরস্পরের সঙ্গে থিটা কোণে আছে, এবং ওদের ব্যবধান গোলক দুটোর হলো গিয়ে এক্স, তাদেরকে কিউ, আইডেন্টিক্যাল চার্জ দিয়েছি কিউ। এখন আমরা ওদের সাম্যাবস্থা নিয়ে ভাবছি। সাম্যাবস্থা মানে কি, ত্বরণহীন অবস্থা, নন অ্যাক্সিলারেটেড কন্ডিশন। ত্বরণ বের করতে গেলে দেখতে হবে যে লব্ধি বল, রেজাল্ট্যান্ট ফোর্স বের করতে হবে। তাহলে কোন কোন ফোর্স কাজ করছে আগে আমরা দেখি। দেখো প্রথম হলো টান বল বা টেনশনাল ফোর্স, আর কি ওদের ওয়েট কাজ করছে mg। আর কি কাজ করছে, দেখো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ রিপালসান Q²/kx²। তাহলে এইবার টি বলটাকে আমরা ভেঙে নিই, আমরা ফোর্স রেজলিউট করে নিই। টিকে ভাঙলে বুঝতেই পারছো ভার্টিক্যাল কম্পোনেন্টটা হলো T cos θ, হরাইজন্টাল কম্পোনেন্ট হলো T sin θ।
তাহলে এখন আমরা যদি ইকুইলিব্রিয়ামের শর্ত লিখি, টি কস থিটা সমান সমান কত লিখবো, এমজি। টি সাইন থিটা সমান কত লিখবো, কিউ স্কোয়ার বাই কে এক্স স্কোয়ার। দেখো এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর। 2কে 1 দিয়ে ভাগ করলে দেখো আসছে ট্যান থিটা সমান সমান কিউ স্কোয়ার বাই কে এক্স স্কোয়ার ইন্টু এমজি। এটা প্রথম একটা শর্ত, একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। এই ট্যান থিটার ভ্যালু থেকে আমরা এক্স এর সঙ্গে কিউ এর রিলেশন, এবং যদি বলা যায় এই চার্জ লিকেজ হচ্ছে নির্দিষ্ট হারে, তার মানে ডিকিউ ডিটি কনস্ট্যান্ট, তাহলে আমরা ডিফারেন্সিয়েট করে এগোতে পারি। সেটাই দেখার চেষ্টা করছি। এখানে দেখুন ট্যান থিটা কত হচ্ছে, সুতোর দৈর্ঘ্য যদি এল হয়, টোটাল দূরত্বটা এক্স, সিমেট্রিক প্রবলেম, সুতরাং লম্ব টানলে একে সমদ্বিখণ্ডিত করবে। তার মানে তুমি ডি থেকে সি এর দূরত্ব, এই দূরত্বটা বলতে পারো x/2, তাহলে ট্যান থিটা হলো গিয়ে তোমার, যদি আমার থিটা স্মল হয়, থিটা যদি ভেরি ভেরি স্মল হয়, দেখো এই দূরত্বটা, এই যে ওডি শুড বি এল, যদি ওসিও এল হয়, ওসি সমান নিয়ারলি ওডি সমান এল, তাহলে ট্যান থিটা কত দাঁড়ালো, এখানে লম্ব দূরত্ব হলো x/2, তাহলে x/2l সমান কিউ স্কোয়ার বাই কে এক্স স্কোয়ার ইন্টু এমজি। এইবার দেখো এইখানে দেখো কিউ চেঞ্জ হচ্ছে, এক্স চেঞ্জ হচ্ছে, আর সবাই কিন্তু কনস্ট্যান্ট, সুতরাং এইখান থেকে আমরা একটা সহজ রাস্তা করে নিতে পারি, এক্স কিউব ইজ প্রপোর্শনাল টু কিউ স্কোয়ার। তাহলে দেখো আমরা এক্স কিউব সমান কে ওয়ান ইন্টু কিউ স্কোয়ার বলতে পারি। অতএব এক্স সমান সমান কে ওয়ান ইন্টু কিউ টু দি পাওয়ার 2/3। এইবার তোমার কাছে বিভিন্ন আকারে প্রবলেমটা আসতে পারে, বা তুমি আরেকটা কাজও করতে পারো, কিউ ইকুয়ালস টু কে ওয়ান রুট কে ওয়ান, আচ্ছা কিউ ইজ প্রপোর্শনাল টু এক্স টু দি পাওয়ার 3/2ও তো বলা যায়। তাহলে দেখো ডিকিউ ডিটি যদি আমরা করি, ডিকিউ ডিটি কী হবে, একটা যদি এখানে কনস্ট্যান্টই বসাই, কে ওয়ান থাকলো 3/2 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ। ডিকিউডিটি হলো আই, ডিকিউডিটি আই মানে কি হারে আধানের লিকেজ হচ্ছে সেটা হলো আই, বলছে কনস্ট্যান্ট হারে। আই যদি কনস্ট্যান্ট হয়, কে ওয়ান কনস্ট্যান্ট, দেখো এখানে ডিফারেন্সিয়েট করে কে ওয়ান কত এসেছিল, এই লাইন থেকে কিউ সমান এক্স টু দি পাওয়ার 3/2, ডিকিউডিটি সমান 3/2, কে ওয়ান এখানে কনস্ট্যান্ট আগে বসিয়েছি, ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু ডিএক্স ডিটি। তাহলে দেখো বাম পক্ষটা কিন্তু পুরোটাই কনস্ট্যান্ট চলে এসছে, তাহলে ডিএক্স ডিটি যখন আমরা লিখতে যাবো, এক্স টু দি পাওয়ার হাফ নিচে গিয়ে উপরে উঠবে, বাকি সবাই কনস্ট্যান্ট, তাহলে ডিএক্স ডিটি ইজ প্রপোর্শনাল টু এক্স টু দি পাওয়ার হাফ, নিচ থেকে উপরে উঠছে প্রপোর্শনাল টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। সুতরাং এইখান থেকে আমরা একটা কিন্তু সম্পর্ক পেয়ে গেলাম, যে ওর যে বেগ যখন লিক হচ্ছে নির্দিষ্ট হারে, বেগটা কিন্তু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফের সঙ্গে সমান হলো। এবার বলছে যে যদি বায়ুতে থাকতো, বায়ুতে থাকলে তোমার কি হতো, ট্যান থিটা সমান কত হতো, ট্যান থিটা সমান এখানে কে কিন্তু 1 হয়ে যেত, তাহলে ট্যান থিটা সমান হতো কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এমজি। এবার বলছে অন্য আর একটা মাধ্যমে নিলাম, সেখানেও থিটা একই আছে, তাহলে ট্যান থিটা 1, তাহলে সেই মাধ্যমে আলাদা কি হতো, এখানে যে এমজি কাজ করছিল না, অন্য মিডিয়াম হলে ওখানে বয়ান্ট ফোর্স কাজ করতো, প্লবতা বল ঊর্ধ্বমুখী, তাহলে ওয়েটটা এমজি মাইনাস বি হতো, তাহলে এমজির জায়গায় এমজি মাইনাস বি বসাতাম, তাহলে তখন ট্যান থিটার জায়গায় বায়ুর জন্য কে ওয়ান বসালাম প্রথম ক্ষেত্রে, ট্যান থিটা তাহলে আমরা পেয়ে গেলাম, কত পেলাম, দেখো এইখানে পেলাম কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু এমজি। দ্বিতীয় ক্ষেত্রে তাহলে কি পেলাম, ট্যান থিটা সমান, দেখো একই আধান আছে, তাহলে কি যদি থাকতো, লিকেজ হয়নি, লিকেজটা ডিফারেন্ট প্রবলেম ছিল, এক্স স্কোয়ার ইন্টু এমজি মাইনাস বি। এইবার এইখান থেকে কিন্তু আমরা সলভ করে এগিয়ে যেতে পারতাম। কীভাবে সলভ করে এগোতে পারতাম, ট্যান থিটাটাকে আমরা ইকুয়েট করে দিতে পারি দুই ক্ষেত্রে। ট্যান থিটাকে যদি আমরা ইকুয়েট করে দিই, দেখো কীরকম আসছে, কিউ স্কোয়ার বাই কত আসছে, কিউ স্কোয়ার বাই কত বলো, এক্স স্কোয়ার ইন্টু এমজি সমান সমান কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। দেখো এখানে এক্স স্কোয়ার ইন্টু এমজি করেছিলাম, কিন্তু যখন অন্য মাধ্যম হবে এখানে কে এক্স স্কোয়ার হওয়া উচিত, কে এক্স স্কোয়ার ইন্টু এমজি মাইনাস বি। আসলে তফাৎটা কোথায়,
বায়ু ছিল, বায়ুর জন্য কে এর মান 1 ছিল, তাই এক্স স্কোয়ার এমজি হয়েছে। আর অন্য মাধ্যমে তো কে থাকবেই, এমজির জায়গায় এমজি মাইনাস বি। দেখো এইবার এই ইকুয়েশনে দেখো এক্স কিউ স্কোয়ার কেটে গেল, এক্স স্কোয়ার কেটে গেল। এখন যদি আমাকে কে বের করতে দেয়, তাহলে কে সমান কত, এমজি বাই এমজি মাইনাস বি। এমজি কি করে লিখতে পারি, ধরো গোলকগুলোর আয়তন ভি, তাহলে ভি ইন্টু ওর ঘনত্ব রো ইন্টু জি, তাহলে এমজি এখানে তাই লিখলাম ভি ইন্টু রো ইন্টু জি। বয়ান্ট ফোর্স কী হবে, ভি ইন্টু মাধ্যমের পর ঘনত্ব, ডেন্সিটি অফ দ্য মিডিয়াম সিগমা হলে ভি সিগমা জি। তাহলে দেখো এখান থেকে ভি জি কেটে গেলে থেকে গেল রো বাই রো মাইনাস সিগমা। কেমন দেখো, বললো গোলকের উপাদানের ঘনত্ব 1.6, তাকে কি করা হয়েছে, তাকে বায়ুতে ঝোলানো হয়েছিল। গোলক দুটোর মধ্যে ব্যবধান নির্দিষ্ট ছিল, চার্জড গোলক। এইবার ওকে 0.8 ঘনত্বের, তার মানে সিগমা 0.8, গোলকের ঘনত্ব 1.6, ঘনত্বের মাধ্যমে ডুবিয়ে দিলাম। ডোবানোতেও বলছে অ্যাঙ্গেলটা আনচেঞ্জ, তাহলে কে সমান কত, সিগমা বাই রো মাইনাস সিগমা। তাহলে দেখো কে সমান রো কত, 1.6 বাই 1.6 মাইনাস 0.8 সমান 1.6 বাই 0.8, কে এর ভ্যালু হলো 2। এরকম খুব সহজেই আমরা এগোতে পারি। সুতরাং এই ক্ষেত্রে আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশন ফার্স্টে লিখব। ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি দিল, প্রথম হলো মনে রাখতে হবে অবশ্যই এই জায়গাগুলো, যে টি কস থিটা সমান সমান এমজি, টি সাইন থিটা সমান কিউ স্কোয়ার বাই কে এক্স স্কোয়ার। যদি বায়ু মাধ্যম হয় কে 1, তাহলে ট্যান থিটা সমান কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এমজি। কিন্তু যখন অন্য মাধ্যমে গেলাম, সেখানে বয়ান্ট ফোর্স কাজ করলে এমজির জায়গা নিল এমজি মাইনাস বি, আর বায়ুর কে ছিল সেখানে, এখানে অন্য মাধ্যমে বায়ুর কে 1 বসিয়েছি, অন্য মাধ্যমে কে থাকবে, এই দুটো ইকুয়েট করে দিলাম। এইবার দেখো বয়ান্ট ফোর্স যখনই করতে হয়, বয়ান্ট ফোর্স মানে কি, প্লবতা মানে কি অপসারিত ওই মাধ্যমের ওজন মানে গোলক কতটা অপসারণ করেছে তার যে আয়তন, তাই আমাদের আয়তন দিয়ে অ্যাপ্রোচ করতে হচ্ছে। সুতরাং সেখান থেকে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানও বেরিয়ে গেল। এই গেল আমাদের ইন্টেন্সিটি সংক্রান্ত কিছু সমস্যার সমাধান।